الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله। সারা দেশে ধর্মীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে জশ্নে জুলুসে বিভিন্ন ইসলামী সংগঠনের ভিড়ের চাপে চট্টগ্রামে 2 জনের মৃত্যু। নুরালের দরবারে হামলায় পুলিশের মামলা, মরদেহ পুড়িয়ে দেওয়ার সমালোচনা বিএনপির, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টা আসিফের। রাজধানীতে মাসে গড়ে 20 খুন, সারা দেশে বেড়েছে অপরাধ, উল্টো দাবি পুলিশের, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে প্রচারণায় ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা, ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের 8 দফা ইশতেহার ঘোষণা। এবং লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে ঘটনাস্থলে নিহত 5, জীবিত উদ্ধার 15 জন। উদ্ধার অভিযানে চাঁদপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের রাত্রি আমরা দেখেছি পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এবং বরাবরের মতো জশ্নে জুলুসের সবচেয়ে যে বড় আয়োজন সেটি ছিল চট্টগ্রামে, এবং এতে চট্টগ্রাম সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছিলেন। এবং এই যে শোভাযাত্রাটি হয়েছে এটির নেতৃত্বে ছিলেন যারা চট্টগ্রামের ধর্মীয় নেতা রয়েছেন, এবং আশপাশের যে বিভিন্ন দেশ এবং বাংলাদেশের অন্যান্য জেলার যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা এটার নেতৃত্ব দিয়েছেন। একটু উত্তরের কথা বলতে চাই। উত্তরের দিকেও কিন্তু সবচেয়ে বড় জশ্নে জুলুসের মিছিল হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। এছাড়া বরিশাল, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে পালন করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব, এবং তুলে ধরা হয়েছে রাসূলের জীবন ও তার কর্মের নানা দিক। এটা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সহকর্মীদের, চলুন দেখে আসি। পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস, লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের প্রাণের উচ্ছ্বাসে পূর্ণ বন্দর নগরী চট্টগ্রাম। কণ্ঠে কণ্ঠে নবী প্রেমের বন্দনা, বর্ণাঢ্য আয়োজনে বয়ে যায় খুশির জোয়ার। সকালে নগরীর বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে বের করা হয় 54তম জশ্নে জুলুসের র্যালি। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা। জনস্রোতে পরিণত হয় প্রধান প্রধান সড়ক। মুসলমানদের ঐক্যটা খুব জরুরি এই মুহূর্তে, আমরা মনে করছি সেই ঐক্যের বার্তা দিচ্ছে। কিন্তু এই জশ্নে আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভ অবলম্বন করেন। ইসলাম কখনো অশান্তি, মারামারি, হানাহানি, জঙ্গি এগুলো পছন্দ করে না। আয়োজকরা বলছেন প্রতি বছরের মতো এবারও উপস্থিতি বেড়েছে। জশ্নে জুলুসে অংশ নিয়েছে 50 লাখের বেশি মানুষ। প্রচণ্ড গরমে পরিবেশন করা হয় শরবত ও খাবার। পৃথিবীতে যে মানবাধিকারের প্রশ্ন আমাদের জাতিসংঘ বলছে এটা 1948 সালের ব্যাপার। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে মানবাধিকার কাকে বলে, রাসূল পাকের প্রকৃত অনুসারীরা মানবাধিকার দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন। ইনশাআল্লাহ গত 54 বছর ধরে জামিয়া থেকে, আঞ্জুমান থেকে সেই মেসেজ কিন্তু শুধু এই দেশে নয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এগোচ্ছি। ইসলাম ধর্মের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে, সুন্নিয়তের প্রচার প্রসারে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুরো আয়োজন ঘিরে মোড়ে মোড়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্বনবীর জীবন ও কর্ম তুলে ধরে শান্তির সমাজ বিনির্মাণের আহ্বান জানান ধর্মীয় নেতারা। আসুন আমরা সকল দল মত ঘুরে গিয়ে আমরা রহমতুল্লিল আলামিনের আদর্শে আদর্শিত হয়ে দেশ ও সমাজ গড়ি, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মুক্ত করি।
একইভাবে উত্তরের শহর নীলফামারীর সৈয়দপুরেও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরযান সহ নানাভাবে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসবে আনন্দ প্রকাশ করেন তারা। সিলেটেও নানা আয়োজনে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। নানা সাজ পোশাকে এতে অংশ নেন নানা বয়সী মানুষ। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় অংশ নেন তারা। এ সময় ঈদে মিলাদুন্নবীর ফজিলত তুলে ধরা হয়। রাহমতের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং উনার এই আগমনকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই দিনে যাতে আমরা উনার আগমনকে উপলক্ষ করে খুশি উদযাপন করি। এছাড়া রাজশাহী, বরিশাল ও কুমিল্লা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। সাদাত শাহেদ, এখন। এদিকে চট্টগ্রামে জশ্নে জুলুসের শোভাযাত্রায় অংশ নিয়ে প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে 2 জন মারা গেছেন। আহত আরও 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল 54 বছরে এবারই প্রথম জশ্নে জুলুসে পদদলিত হয়। দুপুর 12টার দিকে মুরাদপুর এলাকার এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ভিড়ে গরম সহ্য করতে না পেরে আইয়ুব আলী নিচে পড়ে যান। অন্যদিকে একটি লোহার ব্রিজ ভেঙে পড়ে যান বেশ কয়েকজন। এ সময় পদদলিত হয়ে গুরুতর আহত হন সাইফুল নামে এক যুবক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জশ্নে জুলুসে অংশ নিয়ে আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রাজধানীতেও নানা আয়োজন এবং আনুষ্ঠানিকতায় পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। দুরূদ শরীফ পাঠ ও আলোচনা সহ নানাভাবে স্মরণ করা হয় প্রিয় নবী হযরত মুহাম্মদকে। এ সময় শান্তি, ধর্মীয় সৌহার্দ্য ও অবিচার জুলুমের বিপক্ষে নবীর শিক্ষায় দুনিয়ার গড়ার প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতিময় পবিত্র দিন 12ই রবিউল আউয়াল, যা সারা বিশ্বের মুসলমানরা পালন করে ঈদে মিলাদুন্নবী হিসেবে। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীতে প্রতি বছরের মতো আনন্দ র্যালির আয়োজন করা হয়। যোগ দেন হাজারো নবীপ্রেমী ভক্ত আশিকান। ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের দিশারি আর শান্তি, নিরাপত্তা ও কল্যাণের প্রতীক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুবহ বেলাদতের দিন, এই দিন আসলে যদি না হতো তাহলে আমরা আমাদের নবীকে পেতাম না। আমরা মনে করি আমাদের নবী এখানে হাজির নাজির থাকবে। জ্যৈষ্ঠ জুলুসে নবীপ্রেমীরা বলেন, মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণের লক্ষ্যেই আল্লাহ তাআলা শান্তির বাণীবাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমরা দয়াল নবীজির আগমনের রহমতকে পেয়ে আমরা খুশি হিসাবে আজকের এই আনন্দ শোভাযাত্রা এবং আনন্দ মহাসমাবেশ পালন করতেছি। দয়াল নবীকে পেয়ে আমরা সকলেই আজকে সেই খুশিতে আত্মহারা হয়ে আজকে দয়াল নবীর শান মান তুলে ধরার জন্য আজকে এই সমাবেশে হাজির হয়েছি। এই শোভাযাত্রায় মাইজভান্ডার দরবার শরীফের হযরত শাহ সুফি শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি বলেন, ইসলামের দাওয়াত নিয়ে বারে বারে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে আমাদের। জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করছে, বিশেষ করে 15শত বছর উদযাপন হচ্ছে এবছর। ওনার পৃথিবীতে ধরাধামে আগমন হয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ওনাকে সমস্ত মুমিন বিশ্বাসীদের জন্য দয়া এহসান করে পাঠিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া আদায়, এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি। ঈদে মিলাদুন্নবীর এই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে সোহরাওয়ার্দী উদ্যানের শান্তি সমাবেশে মিলিত হয়। সেখানে মুসলিম উম্মাহর জন্য দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ প্রার্থনা করা হয় গাজাবাসীর জন্য। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোটার টানার চেষ্টার ক্যাম্পাসে এবং হলে হলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে কথা বলছেন সাদিক কায়েম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে। আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস এনশিওর করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে
বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যাদের ভালো রেজাল্ট থাকবে, যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে নিয়োগ নেওয়া হবে। কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। তো এই নিয়োগের কারণে এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট, সেই বাজেটের কথা আমরা বারবার বলছি। একটা যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই, অবশ্যই আমার গবেষণা বাজেট বাড়াতে হবে, আমার লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে। আমার যে লাইব্রেরিগুলো আছে, আজকে বিজনেস ফ্যাকাল্টির লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ। আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে, সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে। 30 বছর, 35 বছর, 40 বছর আগের মেশিনগুলো এখন ওখানে পড়ে আছে। তো এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হইতে পারে না। একই সাথে আমাদের যে একাডেমিক মেইল আছে, সেই একাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই। তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ, তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলো যেন তারা ব্যবহার করতে পারে, সকল প্রিমিয়াম অ্যাপসগুলো যেন তারা ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি। সেই আবাসন সংকট দীর্ঘমেয়াদী, আবাসন সংকট যেন দূর হয়, সেটার জন্য হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভাতার ব্যবস্থা করব। এবং আমাদের খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার, ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে, সেটার জন্য আমরা কাজ করব। তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তাহার, সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ আমরা 9 তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং ডাকসু নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা, ভোটার টানার চেষ্টা, ক্যাম্পাস ও হলে হলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এই নিয়ে কথা বলছিলেন সাদিক কায়েম, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মাত্র একদিন বাকি ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। যদিও শনিবার সরকারি ছুটি থাকার সকালে কিছুটা নিরুত্তাপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেলা 11:30টার দিকে মধুর ক্যান্টিন থেকে ভোট চেয়ে লিফলেট বিতরণ শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। এ সময় তিনি অভিযোগ করেন, অনেকেই আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের উপহার দিলেও নির্লিপ্ত প্রশাসন। দুপুর 12টায় হাজী মোহাম্মদ মুহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাবেন নিরাপদ ক্যাম্পাসের জন্য। প্রচারণায় অংশ নিয়ে লিফলেট বিতরণ করেন প্রার্থী উমামা ফাতেমা। আগামীতে নিয়মিত ডাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দেন তারা। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে চাই। কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আমরা কাজ করতে চাই না। আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। এখন আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের কিন্তু 17 বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ছুটির দিনেও চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এদিকে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেল। শনিবার ছুটির দিন, ক্লাস বন্ধ থাকায় সকাল থেকে বড় জনসংযোগ কিংবা জমায়েত চোখে পড়েনি। তবে বিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিন আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়া সহ 8 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহারে 24 ঘন্টা চিকিৎসা সেবা চালু ও পরিবেশ রক্ষার অঙ্গীকারও উঠে আসে। চলতি মাসে 11 সেপ্টেম্বর হবে ডাকসু কেন্দ্রীয় হল সংসদ নির্বাচন।
দর্শক, আমরা বলছিলাম যে প্রচারণায় নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, আমরা বলছিলাম যে ছুটির দিন রয়েছে আজকে, হয়তো প্রচারণা খোলার দিনগুলোতে যেরকম থাকে সেরকম হয়তো আজ সকালে হয়তো এরকম জমে ওঠেনি। এখন কেমন দেখছেন এই প্রচারণা, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এখনও সেই অর্থে যে জমে উঠেছে তেমনটি নয়, কারণ সকালে যেহেতু বন্ধ ছিল এখনও বন্ধই রয়েছে। ক্যাম্পাসের যে চত্বরগুলো রয়েছে, ক্লাস শেষে যেখানে এসে আড্ডা জমতো, সহপাঠীদের সাথে একসাথ হয়ে আড্ডার ফাঁকেই মূলত যে প্রচারণা, লিফলেট বিতরণ সেটি চলতো, সেটি কিন্তু আজকে সে অর্থে নেই। আমরা মেডিকেল সেন্টারে এখানে এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর কারণ আজকে আমরা যেটি দেখেছি যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র দল। তো সেক্ষেত্রে এই মেডিকেল সেন্টারটি একেবারে পেছনে চিকিৎসা কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখা। এটি আসলে এখানে ওই যে বলা আছে যে এখানে শুধুমাত্র যে কোনো রোগের জন্য আসলে শুধুমাত্র 2 বেলা নাপা টাইপের যে কথা প্রচলিত রয়েছে, সেটি আসলে এর সক্ষমতায় নাপা পর্যন্তই শিক্ষার্থীদের দাবি। তো সেক্ষেত্রে ছাত্রদল যেটি বলছে যে তারা নির্বাচিত হলে 24 ঘন্টা স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের জন্য চালু করার জন্য ব্যবস্থা করা হবে এবং এখানেই এই স্বাস্থ্যকেন্দ্রেই এখানেই তাদের যে ডোপ টেস্ট পরীক্ষা সেটি এখানে করার কথা ছিল। যদিও এখানে সেই কিট কিংবা সেই সরঞ্জাম পর্যাপ্ত নেই, এই জন্য এখন পর্যন্ত সেটিও শুরু করা যায়নি। তবে 11 তারিখ যেহেতু নির্বাচন, তন্ময়, সেই নির্বাচনের আগেই ডোপ টেস্ট করা হবে এবং সকল প্রার্থীকে সেই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, যেটিকে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরাও স্বাগত জানিয়েছে, ইতিবাচকভাবেই দেখছে। আমরা সকালে যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছিল ছাত্রদল, সেক্ষেত্রে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি রয়েছে তারা যেটি বলছে যে এখানে যেহেতু অতিথি পাখি সহ পরিবেশ এবং অনেক প্রাণীর অভয়ারণ্য বলা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশে সবুজ ক্যাম্পাস, সেক্ষেত্রে পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন। চিকিৎসা সেবার কথা বলছি, পরিবহন ব্যবস্থা সমন্বিত একটি পরিবহন ব্যবস্থা তারা ঠিক রাখার জন্য সেটি সমন্বয় করবেন বলেছেন এবং সেই সাথে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এবং এখানে গবেষণাগার যেগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নতিকরণের জন্য কাজ করবে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমর্থিত ছাত্র সংগঠন সেগুলোও কাজ করছে। তবে আজকের যে প্রচারণা সেটি হচ্ছে চত্বরগুলোতে কিংবা ক্লাস প্রাঙ্গণে না হলেও হলে হলে ব্যক্তিগতভাবে যে প্রচারণা সেটি কিন্তু চলছে বলে তারা জানিয়েছেন। প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, ভোটাররাও বলছেন যারা হলে রয়েছে সেখানেই প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে তন্ময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ। জাকসু নির্বাচনের নবম দিনের প্রচারণার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী সিফাত শাহরিয়ারের মাধ্যমে। মাজার ভাঙা কিংবা মরদেহ পুড়িয়ে দেয়া মহানবীর শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তৌহিদি জনতার নামে কারা এসব কাজ করছে বা এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। আর লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে এর পেছনে কারো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে নুরা পাগলের মাজারে হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তৌহিদি জনতার ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে তারা। হামলা ও ভাঙচুরের ঘটনায় অর্ধশত আহতের পাশাপাশি নিহত হয় একজন। হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। এই ঘটনায় দেশব্যাপী চলছে নানা সমালোচনা। মাজার ভাঙা কিংবা মরদেহ পুড়িয়ে দেওয়া মহানবীর শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় তৌহিদি জনতার নামে কারা এসব কাজ করছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। কারো মাজার ভাঙছি, কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি। বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা
এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এদিকে লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে এর পেছনে কারো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে মামলাটি করেন। জড়িতদের দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। গেল ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর কবর দেয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। এ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শামিমা শাম্মী, এখন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে মুঠোফোনে যুক্ত হয়েছেন নেহাল আহমেদ। নেহাল, নুরালের পরিবারের পক্ষ থেকে থানার কোনো অভিযোগ করা হয়েছে কিনা? আসামি গ্রেপ্তারে পুলিশ কি বলছে? ধন্যবাদ রাত্রি। আমরা সরজমিনে সকাল থেকেই এখানটায় রয়েছি। আশেপাশে যারা আছে নুরু পাগলের শিষ্য কিংবা তার পরিবারে কাউকে আমরা বাড়িতে খুঁজে পাইনি। তাদের বক্তব্য নিয়ে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে আশেপাশে যে চায়ের দোকানগুলো রয়েছে বিভিন্ন পাড়া মহল্লায় সর্বোচ্চই আদালত, আপনি জানেন যে এর আগে যে কয়েকটি সংগঠন, ইসলামী সংগঠন, তাদের আলটিমেটাম দিয়েছিল যে যদি শুক্রবারের মধ্যে কবর সম্প্রসারণ না করা হয়, সমতল না করা হয়, লং মার্চ ফর গলন্দ আমরা কার্যকর করব। তারই পরিপ্রেক্ষিতে গলন্দ যে মহিউদ্দিন ক্লাব আছে সেইখানটায় মুসল্লিরা জমায়েত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে কবর অপসারণ করবে। কবর অপসারণের কথা বলে তারা তাদের বাড়িতে আক্রমণ করে, আগুন ধরিয়ে দেয় এবং কবর থেকে লাশ উঠিয়ে রাস্তার মাঝখানে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। এই কারণে বেশ উত্তেজনা দেশের মধ্যে বিরাজ করে। সরকারের তরফ থেকেও বলা হয়েছে ৩৫০০ আসামি করে একটি মামলা করা হয়েছে। আমরা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তিনি বারবার ফোনে ব্যস্ত পেয়েছি এবং এই লিস্টগুলো আমাদের হাতে এখনো পাইনি। সম্ভবত এটি সরকারি থেকেই এই মামলাটা করা হয়েছে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টাও একটা বিবৃতি দিয়েছে তার দপ্তর থেকে। এই কারণেই যে আসামিরা আছে তাদের নাম উল্লেখ হয়তো আমরা আজকে বিকালের মধ্যেই পেয়ে যাব কাদের নামে মামলা হয়েছে। আর এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় দুটো গ্রুপ থাকলেই, এক হচ্ছে নুরু পাগলার অনুসারী যারা তারা এবং তাদের বিপক্ষে গ্রুপ আর একটা দাঁড়িয়ে গেছে। তারপরেও তৃতীয় আর একটা শক্তি আমরা লক্ষ্য করতে যাচ্ছি। তাদের বক্তব্য হচ্ছে যে নুরু পাগল জঘন্য কাজ করলেও আইনকে। নুরা পাগলের মরদেহ মাজার থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নেহাল আহমেদ। গেল ৬ মাস ধরে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অপরাধ বেড়েছে। বেশিরভাগই খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মবের ঘটনা। পুলিশের তথ্য বলছে রাজধানীতে গড়ে প্রতি মাসে খুন হচ্ছে ২০ জনের মতো। তবে অপরাধ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে আইন ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় এসব ঘটনার বড় কারণ। আর জানাচ্ছেন রাব্বি হোসেন। এভাবেই তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে সোহাগ পরিবহনের অফিসে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় সোহাগ পরিবহনের মালিকের ছোট ভাই, গাড়ি চালক ও কর্মচারীদের। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছে মাত্র ২ জন। মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ২ জনকে আইনের আওতায় নিয়ে এসেছেন, বাকিদেরকে আনার চেষ্টা করছেন, যেটা ওনারা বলেন। প্রধান ২-৩ জন তারা এখনো ধরা পড়েনি। এদিকে গেল ১ সেপ্টেম্বর রাতে আসামি ধরতে গিয়ে আদাবরে কিশোর গ্যাংয়ের হাতে হামলার শিকার হয় পুলিশের এক সদস্য। শুধু তাই নয়, নোয়াখালীর মাঝিদি শহরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা করে হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে গত ১ সেপ্টেম্বরে।
গেল 6 মাস ধরে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অপরাধের মাত্রা বেড়েছে ব্যাপক। বেশিরভাগই খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মবের ঘটনা। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে, রাজধানীতেই গেল 6 মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে 121টি, ডাকাতির ঘটনায় 33টি, ছিনতাই 248টি এবং চুরির ঘটনায় মামলা হয়েছে 1068টি। পুলিশের এই হিসেব অনুযায়ী রাজধানীতে প্রতি মাসে গড়ে 20 জনের মতো খুন হচ্ছে। হত্যা, ছিনতাই সহ নানা অপরাধের তথ্য গণমাধ্যমে প্রচারিত হলেও পুলিশের দাবি এসব অপরাধ আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো বিষয় না। আমরা কোনো একটা ঘটনা প্রত্যাশা করি না। এ পর্যন্ত এই বছরের 6 মাসে এর চাঞ্চল্যকর যে কয়টি ঘটনা ঘটেছে, আমরা সবকটি ঘটনারই দু একটা ব্যতিক্রম ছাড়া রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আইন ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা, প্রশাসন নিষ্ক্রিয়তা ও সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাওয়া, অপরাধ অনুযায়ী বিচার না হওয়া এসব ঘটনার কারণ। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা তো আপনাকে এমন মেশিন দিয়েছি, টুলস দিয়েছি, উইপেন্স দিয়েছি, আপনার খাকি পোশাক দিয়েছি, আপনার গাড়ি দিয়েছি, আপনি সেটা তাদেরকে ধরবেন, গ্রেপ্তার করবেন, প্রপার ইনভেস্টিগেশনে তাদের বিচার করবেন, তাদেরকে কোর্টে দিবেন, কোর্ট প্রপার ট্রায়ালের মাধ্যমে তাদের বিচার হবে। কোথাও কিচ্ছু হচ্ছে না। যেমন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আগে ছিল অতি অ্যাক্টিভ, জুলুম করত, এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, জুলুমবাজরা যত্রতত্র জুলুম করে বেড়াচ্ছে, তারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে গেছে। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিংবা কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে অনুকূল অবস্থায় থাকলে তার একটা বড় সংখ্যক নেতাকর্মী সে মনে করে যে সে এখন যা খুশি তাই করতে পারবে। সেটা কাউকে আক্রমণ করা, কারো কোনো কিছু দখল করা, মব করা, এই প্রসঙ্গগুলোতে সে কোনো দেশের প্রচলিত যে আইন বা নিয়ম কানুনের সে কোনো তোয়াক্কা করে না। এমন পরিস্থিতিতে আইনের কঠোর প্রয়োগ না হলে আগামী কয়েক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। সকাল 8টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বাসের মধ্যে অন্তত 30 জন যাত্রী ছিল। এর মধ্যে 15 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল। আরও জানাচ্ছেন নাসিম শুভর পাঠানো তথ্য, ছবিতে জানব বিস্তারিত। শনিবার সকাল 7:30টার দিকে নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী আনন্দ পরিবহনের একটি বাস রওনা হয়। এর 30 মিনিট পরেই বাসটি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এসে পৌঁছায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এরপর খালের পানিতে বাসটি ডুবে যাওয়ায় হতাহতের এ ঘটনা ঘটে। বাসের ভেতরে একে একে উদ্ধার করা হয় মরদেহ। আহত হন অনেকেই। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হালকা একটু পাশে ছিল, ওই সময় 7 জন উদ্ধার করছি আমরা। 7 জন উদ্ধার করার পরে গাড়ি ডাইরেক্ট উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে ফায়ার সার্ভিস আসে না। ফায়ার সার্ভিসে ফোন দিছে, আসে না। আমরা স্থানীয় যারা আসছিলাম আমরা অনেক চেষ্টা করছিলাম, পারি না। যখন গাড়িটা জাম্প করে খালে পড়ছে তখন গাড়িটা এক পাশ ছিল, এক পাশে যারা ছিল, বাম পাশে যারা ছিল তারা উঠে গেছে, ডান পাশে যারা ছিল সেটা ফারেন নিচে ছিল, ওখান থেকে কেউ আসতে পারে নাই। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এদিকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে কোনো ডুবুরি না থাকায় চাঁদপুর থেকে ডুবুরি দলকে ডাকা হয়। পানির নিচে থেকে বাস তোলার পরে যে 3 জন উদ্ধার করেছিলাম, এরপরে এখন সংবাদ পেলাম নোয়াখালীতে হাসপাতালে আরো 2 জনের মৃতদেহ আছে। তো সর্বোপরি এ পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের যে তথ্য সেটা হলো 5 জন। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে আসার সাথে সাথে এখানে উদ্ধার কাজ পরিচালনা করে। ওই সময় আমরা 2 জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। বাসটি খালে পড়লে প্রথমে উদ্ধার কাজ শুরু করে এলাকাবাসী, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। এখন নোয়াখালী।
গণ অধিকারের সভাপতি নূরের উপর হামলা উদ্দেশ্যমূলক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মেডিকেলে অসুস্থ নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর কথাও বলেন মির্জা আব্বাস। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন, কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কি উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায়। পিআর পদ্ধতির বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার মুন্সিরহাট ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচন ও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে। যেহেতু মেজরিটির লোকের ওপিনিয়ন হচ্ছে পিআর, সেক্ষেত্রে বিএনপি তার বিরোধিতা করাটা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হিসেবে বিবেচিত হবে না। পিআরের ব্যাপারে সরকার এবং ইলেকশন কমিশনের সাথে আলোচনায় আগ্রহী। পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচনের দিকে যদি গভর্নমেন্ট যায় বা কোনো দল করতে চায়, তাহলে সেটা জনগণ হতে দেবে না। জাপানে অনুষ্ঠিত রিউমাটোলজিস্টদের অ্যাপলার কংগ্রেসে এখন টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন সোসাইটি অফ মেডিসিনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক জলিল চৌধুরী। কিছুক্ষণ আগে জাপান থেকে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। জাপানের ফুকুওকাতে ৩,০০০-এর অধিক বিশেষজ্ঞ এশিয়া প্যাসিফিক অঞ্চলের যারা যুক্ত হয়েছেন, এর মধ্যে প্রায় ৫০ জন চিকিৎসক বাংলাদেশ থেকে এসছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রিউমাটোলজিস্ট সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার জলিল চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আপনার কাছে জানতে চাই যে এই অ্যাপলার, আপনারা তো বহু বছর থেকে আসেন, মানে এটি বাংলাদেশি রোগীদেরকে কিভাবে উপকৃত করে এবং চিকিৎসকরা আসলে কোন নলেজ এখান থেকে নিয়ে যান? ধন্যবাদ আপনাকে। অ্যাপলার মানে এশিয়া স্পেসিফিক রিজন, মানে এশিয়া যে অঞ্চলটা, এখানে যে কয়েকটা দেশ মিলা এই যে সংগঠন তৈরি হয়েছে সেটাকে অ্যাপলার বলে। এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি তার জন্মলগ্ন থেকেই এই অ্যাপলারের সাথে জড়িত এবং প্রতি বছরই অ্যাপলারের এই কনফারেন্সটা হয় এশিয়া প্যাসিফিক রিজনের এক একটা অঞ্চলে। যদিও বাংলাদেশে এখনও করার সুযোগ পাই নাই, আমরা আশা করব বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই অ্যাপলারটা আয়োজন করবে। এবং আমরা প্রত্যেক বছরে কেউ না কেউ প্রায় 40-50, এবার তো প্রায় 100 রিউমাটোলজি প্র্যাকটিস করে এমন চিকিৎসক এই অ্যাপলারে যোগদান করেছে বা করে। বাংলাদেশ কি নিয়ে যায় আসলে প্রতি বছর আপনার কাছে মনে হয়? এটা ঠিক যে অ্যাপলার রিজিয়নে এই যে এশিয়া প্যাসিফিক রিজনে যে রোগগুলো হয়, বিশেষ করে রিউমাটোলজি রোগগুলো এবং অন্যান্য রোগগুলো কিন্তু তাদের গতি প্রকৃতি প্রায় একই রকম হয়। সুতরাং এই যে এখানে আসলে যে আমরা যে নলেজটা গ্যাদার করতে পারি, এটা কিন্তু আমাদের দেশে রোগ নির্ণয় এবং রোগ চিকিৎসার ক্ষেত্রে অনেক কাজে লাগে আমাদের। যেমন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি কিন্তু জন্ম বেশি দিন হয় না, কিন্তু 1998-99 সালে কিন্তু সোসাইটি জন্মগ্রহণ করেছে। এবং অ্যাপলারের সাথে যুক্ত হওয়ার কারণে আমার মনে হয় যে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি বাংলাদেশের এই রিউমাটোলজিক্যাল চিকিৎসার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে এই স্বল্প সময়ে, শুধু অ্যাপলারের সাথে যুক্ত হওয়ার কারণে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার যেটি বলছেন যে অ্যাপলারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই মূলত দীর্ঘদিন ধরে যে চিকিৎসা নিয়ে যে এক ধরনের সংকট ছিল, সেটির আধুনিকায়ন এবং রোগীদের সুরক্ষার জন্য চিকিৎসকরা আরও বেশি প্রস্তুতি নিতে পারছেন এবং সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে পারছেন। এই ছিল এখানকার সবশেষ খবর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে যুদ্ধ বিভাগ হিসেবে নাম পরিবর্তন করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে এই আদেশে সই করেন তিনি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পেন্টাগনের নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ বিভাগ হওয়াকে যুক্তিযুক্ত মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা রয়েছে বলে মন্তব্য তার। নির্বাহী আদেশে সইয়ের কিছুক্ষণ আগে এ কথা বলেন তিনি। এখন থেকে প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণের দায়িত্বও থাকবে এই বিভাগের ওপর। এছাড়া সেনা বাড়ানো হবে উল্লেখযোগ্য হারে। জাপানের টাইফুন পিহপাহ এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 23 জন, বিধ্বস্ত হয়েছে অন্তত 220টি ঘরবাড়ি।
শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুন পিহপা। টাইফুনের সময় শিজুওকা প্রদেশের 4টি শহরের উপর দিয়ে তীব্র বাতাস বয়ে যায়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে, সড়কে উল্টে পড়ে আছে গাড়ি। মাকিনোহারা শহর কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুনে আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এই শহরের 43টি ভবনের গুরুত্বপূর্ণ কিংবা বেশিরভাগ বিধ্বস্ত হয়েছে। 184টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল 5:45। ইনজুরির সমস্যায় দলে নেই হামজা সমিত্রা, তাই বলা চলে শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব পালন করায় ভিয়েতনামে ব্যস্ত ফাহমিদুল ইসলাম সহ জাতীয় দলের একাধিক সদস্য। সবশেষ 14 ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে 4টি ম্যাচে, হার 5টিতে, আর বাকি 5টি ম্যাচ ড্র হয়েছে। ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের সবশেষ জয় এসেছিল 2013 সালে। নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে 3-1 গোলে হেরেছিল জামাল ভুঁইয়ার দল। এ ছিল এখন দুপুরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।